হ্যালো ফ্রেন্ডস, শুরু করা যাক ডাব্লিউবির লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনটা হলো লেডি কনস্টেবলের কোশ্চেন, লেডি কনস্টেবল মেইন্সের কোশ্চেন। 25টা কোশ্চেন আছে এখানে, দেখি কত দ্রুত সলভ করা যায়। ফার্স্ট কোশ্চেন কী আছে? এটা অনুপাতের অঙ্ক, খুবই সহজ। 4x মাইনাস 3y বাই 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 1/3। ক্রস গুণ করবো, এপাশে আমরা ক্রস গুণ করবো, ঠিক আছে? তাই 3 দিয়ে গুণ করলে 3 4 12x মাইনাস 9y ইকুয়ালস টু 2x প্লাস 3y। 2x এপাশে চলে আসবে, এসে হয়ে যাবে 12 থেকে 2 বাদ 10x ইকুয়াল টু মাইনাস 9y ওপাশে গেলে হবে 12y। এবার কাটাকুটি করলে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তার মানে x/y হবে 6/5। অপশান নম্বর 1। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 63। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, এই সমস্ত অঙ্কে খুবই সহজ। কী চেক করতে হবে? যে 899কে 29 দ্বারা ভাগ করা যায় কি না, অর্থাৎ 899-এর একটা ফ্যাক্টর 29 কিনা। ঠিক আছে, এটা চেক করতে হবে। ইন জেনারেল এই সমস্ত অঙ্কে যে অঙ্ক যেটা দেওয়া থাকে সেটা এর ফ্যাক্টর হয়, সুতরাং আর চেক করার দরকার নেই। ডাইরেক্ট কী করতে হবে? যেটা ভাগশেষ ছিল 63, ভাগশেষটাকেই 29 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার এর যা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার। তাহলে 63কে 29 দিয়ে ভাগ করলে কত হয়? 29 দুগুণ 58, তার মানে 5 থাকবে ভাগশেষ, তার মানে অ্যান্সার হবে 5। বোঝা গেল? নেক্সট বলছে দুটি ক্রমিক মানে পরপর, তাই তো? ক্রমিক দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37। বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে ধরো এক্স ও ওয়াই দুটি সংখ্যা, ক্রমিক নাম্বার, ঠিক আছে? তাহলে তাদের বর্গের পার্থক্য মানে x² মাইনাস y² ইকুয়াল টু 37। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 37, তাই তো? এবার দুটি, এটা কি একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এর তো কোনো ফ্যাক্টরাইজেশন করা যায় না। এবার এখানে কি দেখাচ্ছে? যে দুটি সংখ্যার গুণফল 37। তাহলে এটা কীভাবে সম্ভব? একমাত্র 37 ইন্টু 1 এইভাবেই সম্ভব, তাই তো? আবার সংখ্যা দুটি কি ক্রমিক বা পরপর সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়াই 37 হবে, এক্স মাইনাস ওয়াই 1 হবে, তাই তো? তাহলে এখান থেকে অপশান দেখেই তোমরা বুঝে যাবে যে সংখ্যা দুটি কী কী হতে পারে। 18 আর 19, 18 আর 19 যোগ করলে 37 হয়, এতে ডিফারেন্স 1 হয়, তাই তো? এবার বলেছে বৃহত্তম সংখ্যাটি কত? অবভিয়াসলি 19 হবে। নেক্সট বলছে এ বি এর চেয়ে দ্বিগুণ কর্মক্ষম। তাহলে এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড রেশিও যদি আমি বের করি, বি এর এফিসিয়েন্সি যদি কর্মদক্ষতা যদি 1 হয়, এর কর্মদক্ষতা হবে 2, ঠিক আছে? বলছে এ ও বি একত্রে 6 দিনে যে কাজ করে, এ সেই কাজ একা কত দিনে করবে, তাই তো? তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত? 3। কাজ করছে কতদিন? 6 দিন, তার মানে মোট কাজ 18 ইউনিট। টোটাল কাজ কত? 18 ইউনিট। এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 18 ইউনিট কাজ 2 এফিসিয়েন্সি দিয়ে এ কত দিনে করবে? 6 দিনে। তাহলে অ্যান্সার হবে 9 দিনে। তাহলে অ্যান্সার হবে 9। নেক্সট বলছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক 135 হলে ভাজ্য কত? তাহলে ভাজক কত আছে? ভাজক কত দেওয়া? 135, তাই তো? ভাজক ভাগশেষের 9 গুণ, তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ, তাহলে ভাজক ভাগ 9, তাই তো? বলছে ভাজক 135 ভাগশেষের 9 গুণ, মানে 9টা যদি আমি বা সাইডে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 9 ইন্টু ভাগশেষ ইকুয়াল টু 135, তাই তো? তাহলে ভাগশেষ ইকুয়াল টু কত? 135/9। 135/9 মানে কত? 9 15 135, ঠিক আছে? আর ভাগফল কত বলেছে? ভাগফল হবে ভাগশেষের 5 গুণ। ভাগফল কত হবে? ভাগফল হলো ভাগশেষ 15 তার 5 গুণ, তাই তো? 5 15 75। এবার আমাকে বের করতে বলেছে ভাজ্য কত হবে, তাই তো? এবার আমরা কি জানি? ভাজ্য ইকুয়াল টু
ভাজক 135 ইন্টু ভাগফল 75 যোগ ভাগশেষ 15। এইবার এখানেই খেলা, ঠিক আছে। আমি এখানে ক্যালকুলেশন করে টাইম নষ্ট করব না। কিছু কিছু শর্টকাট উপায় আছে যার সাহায্যে অপশান দেখে অ্যান্সার করে দেওয়া যাবে। ফার্স্ট অফ অল অবজারভেশন করে কী বোঝা যাবে, ইউনিট ডিজিট দেখবো ফার্স্টে, ঠিক আছে। 5 5 25, এই দুটো গুণ করলে লাস্টে কত আসবে 5, আবার এর লাস্টে 5 আছে, যোগ করলে কত হবে, লাস্টে 0 অবশ্যই আসবে, মানে এই দুটো অপশান হবে না। এইবার এটা হবে না, এটা হবে। এটা কি করে বুঝবো, ডিজিট সাম ইউজ করবো আমরা। ডিজিট সাম তোমরা যারা জানো না আমাকে কমেন্ট করো, আমি আলাদা ক্লাস করে দেবো, ঠিক আছে। ডিজিট সাম ইউজ করলে এই রকম কন্ডিশানে কোনো ক্যালকুলেশন করা লাগবে না, ডাইরেক্ট অপশান হয়ে যাবে। আজকে এখানে অতটা বলবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি যদি বলি 5 যোগ 3 যোগ 1 9, 9 ডিজিট সাম 0, তার মানে এই টোটালটা হয়ে যাবে 0। আর 5 যোগ 1 6, এই ডিজিট সাম 6, মানে টোটালটা ডিজিট সাম 6 হবে। এখানে ডিজিট সাম কত, 4 যোগ 1 যোগ 1, মানে এই ডিজিট সাম 6, এটা হবে অ্যান্সার। এটা একবার চেক করে নিই, 4 1 5 6 7 8, এটা হবে না, তার মানে 1 হবে অ্যান্সার। ডিজিট সাম যদি তোমরা আলাদা করে শিখতে চাও কমেন্ট করো, আমি শিখিয়ে দেবো। নেক্সট কোশ্চেন আচ্ছা, 12 জনের একটি অভিযাত্রী জলে 24 ও 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত বছর, ঠিক আছে। তার মানে যে দুজন নতুন এসছে তাদের বয়স 24 আর 26, মানে এটা তো থাকবেই তাদের বয়সের মধ্যে। এই দুটো যোগ করলে কত হয় 50। 50 বছর অভিযাত্রী দলের থেকে কমে গেছে, তাই তো। 50 বছর বয়সে দুজন চলে গেছে, একজন 24 একজন 26, মানে 50 বছর টোটাল বয়সের মধ্যে থেকে 50 বছর বয়স কমে গেছে। তাহলে যে দুজন নতুন এসছে তাদের তো 50 থাকবেই, প্লাস যেহেতু বলেছে গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়, টোটাল লোক কত আমার 12। দুজন গেল আবার দুজন আসলো, তাহলে 12 জনই থাকলো। তাহলে 12 জনের 2 করে যদি বয়সের গড় বৃদ্ধি পায়, তাহলে 12 জনের কত বৃদ্ধি পাবে 24, তাই তো। তাহলে যে নতুন দুজন এসছে তাদের বয়সের সমষ্টি কত হবে যদি বলি 50 যোগ 24, মানে 74। যে দুজন নতুন এসছে তাদের বয়সের সমষ্টি। এখন বলেছে দুজন লোকের গড় বয়স কত, তাহলে 74/2 কত হবে 37, বোঝা গেল। নেক্সট বলছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 8 মিনিটে খালি হয়। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। এই অঙ্কটাই যেটা বলতে চেয়েছে, একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে, একটা ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে 8 মিনিটে খালি হয়, 8 মিনিট সময় লাগবে খালি হতে। আর চৌবাচ্চায় একটি নল দিয়ে জল প্রবেশ করানো হলো প্রতি মিনিটে 5 লিটার জল, প্রতি মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করছে। প্রবেশ করালে কত সময় লাগে, 24 মিনিট সময় লাগে, ঠিক আছে। বলেছে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, তাহলে এর ভলিউম বের করতে হবে। একদম সহজ অঙ্ক, দেখো কী করে করতে হবে। তাহলে কী করে করবো এটা, ধরো চৌবাচ্চাটিতে ভি লিটার জল ধরে, ঠিক আছে। ধরো চৌবাচ্চাটিতে ভি লিটার জল ধরে, তাহলে ধরো ভি লিটার ধরো চৌবাচ্চাটিতে জল ধরে, ঠিক আছে। তাহলে আচ্ছা ফার্স্টে কী করবো, ফার্স্টে ভাবছি আমি যদি প্রতি মিনিটে প্রতি লিটারে মিনিটে এই নলটা কী করছে প্রতি মিনিটে 5 লিটার জল প্রবেশ করাচ্ছে, তাহলে 24 মিনিট ধরেই যদি ওই নলটা খোলা থাকতো আর এখানে যদি ছিদ্র না থাকতো, তাহলে ওই নলটা কত লিটার জল প্রবেশ করাতো, 24 × 5, এত লিটার জল প্রবেশ করাতো। যদি ছিদ্র না থাকতো, তাই তো, তাহলে এত লিটার জলই প্রবেশ করাতো। কিন্তু যেহেতু ছিদ্র আছে সেহেতু কিছুটা জল বেরিয়ে যাবে। এইবার 8 মিনিটে ছিদ্র দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চা খালি হয়, মানে ভি আয়তন যে ভলিউমটা সেটা খালি করতে এই ছিদ্রের কত সময় লাগে 8 মিনিট। তাহলে 24 মিনিট যদি এটা খোলা থাকে, তাহলে এই রকম
কত আয়তন জল সে খালি করতে পারবে সে। তাহলে 8-এর সাথে 24 মানে কত, 3 গুণ। মানে যদি ভি আয়তন জল খালি করতে ওর 8 মিনিট সময় লাগে, তাহলে 24 মিনিটে কতটা করতে পারবে, 3 ভি আয়তন জল খালি করতে পারবে, তাই তো। তাহলে 24 মিনিট যদি খোলা থাকতো তাহলে ও এতটা জল ঢুকাতো। 24 মিনিটে এই পাইপটা, এই নলটা 3 ভি আয়তন জল খালি করতে পারবে, তাই তো। এই টোটাল আয়তনটা কিসের সঙ্গে সমান হবে, ভি এর সঙ্গে সমান হবে, কেননা ভিটাই হলো আমার এর অরিজিনাল আয়তন। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত হবে, এ পাশে হয়ে যাবে 4 ভি, 4 দিয়ে 24 কাটলে 4 ছক 24, ভি ইকুয়াল টু 30। তাহলে অ্যান্সার হবে 30। বোঝা গেল। নেক্সট, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 83.2 টাকা সুদ পান, তার মূলধনের পরিমাণ কত? খুব সহজ অঙ্ক। দেখো তাহলে এটা কী করে করবো। 8% মানে কত, 8% মানে হলো 2/25, ঠিক আছে। মানে 1 বছরে 25 টাকাটা বেড়ে কত হয়ে যাবে, 27 টাকা। 2 বছরে কী হয়, 25 স্কোয়ার 27 স্কোয়ার, ঠিক আছে। তার মানে 625 টাকা যদি মূলধন হয়, তার 2 বছর পরে 8% চক্রবৃদ্ধি সুদে অ্যামাউন্ট কত হবে, 629 টাকা, ঠিক আছে। এটা হবে অ্যামাউন্ট। তাহলে সুদ কত পাচ্ছে, 401, 104 টাকা সুদ পাচ্ছে। এই 104 টাকার ভ্যালু বলা আছে 83.2 টাকা। বোঝা গেল। 8% মানে 2/25, ঠিক আছে। 8% মানে কত, 2/25। তাহলে 25টা 27 হয়ে যাচ্ছে, 25-এ 2 বৃদ্ধি পাচ্ছে 1 বছরে। 2 বছরে 25 স্কোয়ার 27 স্কোয়ার, মানে 625, 25 স্কোয়ার 625, 625 যদি কারোর মূলধন হয়, তার 2 বছর পরে অ্যামাউন্ট হবে 729। তাহলে সুদ কত পাচ্ছে সে, 104 টাকা। এই 104 টাকা সুদটা বলা আছে 83.2। তাহলে মূলধনের মান বের করতে হবে। তাহলে 1-এর মান কত, 83.2/104 ইন্টু 1-এর মান এত ইন্টু 625, যেহেতু 625টা আমার মূলধন, এটা বের করতে হবে। এটা তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দাও, নিচে 10, এটা কত দিয়ে কাটবে, 104, 832, এটা ডাইরেক্ট 8 দিয়ে কেটে যাবে, 8। আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 625 5 দিয়ে কাটলে 125, 2 8 দিয়ে কাটলে 4, তাহলে 4 ইন্টু 125 কত হয়, 4 বরং 48, 480 আর 20 500, তাহলে হবে 500 হবে অ্যান্সার। বোঝা গেল। এইভাবে রেশিও মেথডটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক সহজ পদ্ধতিতে হয়ে যাবে। এইভাবে যদি শিখতে চাও, আলাদা যদি ক্লাস চাও কমেন্ট করবো, আমি আলাদা ক্লাস করে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 125 x ইকুয়াল টু 3125 হলে এক্সের মান কত? মেন কথা হলো 3125 যেটা আছে, 3125কে 125 পাওয়ারে কত হয় সেইটা প্রকাশ করতে হবে, ঠিক আছে। কী করে করব, দেখো আমি ফার্স্টে কী করবো, 125 আমরা জানি 5-এর কিউব, তাহলে এখানে করব 5 5-এর কিউব এক্স, ঠিক আছে, ইকুয়াল টু এটাকে আমরা ছোটো ছোটো করে ভেঙে নেবো। যদি আমি 5 দিয়ে ফার্স্টে ভাঙি, তাহলে 5 ইন্টু কত হবে, 5 ছক 30, হাতে 1 12, 5 দুগুণ 10, হাতে 2 5 5 25, 625, তাই তো। তাহলে এটা কী হবে, 5^3x ইকুয়াল টু এখানে হবে 5 ইন্টু 625 মানে কত, 25-এর স্কোয়ার, তাই তো। 25 মানে কত, আবার 5-এর স্কোয়ার, মানে এটা হবে 5^4, তাই তো। 25-এর স্কোয়ার, এই 25 মানে কত, আবার 5-এর স্কোয়ার, তাহলে 5^4 হয়ে গেল। তাহলে এটা হবে 5^, এখানে পাওয়ারে 1, এখানে 4, তাহলে যোগ করলে কত হবে 5^5। তাহলে 5^3x ইকুয়াল টু 5^5, তাহলে 3x ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 5/3। বোঝা গেল, একদম সহজ অঙ্ক। বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো, ঠিক আছে।
দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? খুব সহজ কোশ্চেন, একদম ধাপে ধাপে করা যাবে। এখানে কি করতে হবে, ধরো ওর সিপি ছিল 100, ঠিক আছে, এখন 10% ক্ষতিতে বিক্রয় করছে, মানে 90 টাকায় বিক্রয় করছে, ঠিক আছে। বলছে 5600 টাকা যদি বেশি দামে বিক্রয় করতো তাহলে 18% লাভ হতো। এবার 100-র উপরে 18% লাভ মানে কত, এখানে 118, ঠিক আছে। তাহলে এই গ্যাপটা কত, 90 থেকে 118-র গ্যাপটা কত, 28। এই 28 ইউনিট এর ভ্যালু কত, 5600। কেননা 10% ক্ষতিতে বিক্রয় করেছে, তারপরে যদি 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে 18% লাভ হতো, তাই তো। তাহলে এই গ্যাপটা কত, এই গ্যাপটা 5600। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বেরোবে এখান থেকে, 28 দুগুণ 56, 200। অর্থাৎ 100 ইউনিটের ভ্যালু কত হবে, মানে আমাদের সিপিটা কত হবে, 200 ইন্টু 100 মানে 20,000, তাই তো। এবার বলেছে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে এটা যদি আমার সিপি হয়, এই সিপি 20% লাভ করা মানে কত, সেলিং প্রাইস কত হবে তখন, 120/100, তাই তো। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 12 দুগুণ 24, 3টে শূন্য, মানে 24,000। বুঝা গেল, সহজ অঙ্ক একদম। নেক্সট, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ 30 কিমি/ঘন্টা, নদীর স্রোতের গতিবেগ বের করো। খুব সহজ অঙ্ক। ধরো স্থির জলে নৌকার গতিবেগ ক্যাপিটাল ভি ইকুয়াল টু 30 কিমি/আওয়ার, ঠিক আছে। এবার বলেছে প্রতিকূলে বেগ কী হয়, মানে জলের যে স্রোত সেটা নৌকাকে বাধাপ্রাপ্ত করছে, মানে টোটাল বেগ কমে যাবে, তাই তো। তাহলে যদি স্রোতের বেগ ইউ হয় তাহলে প্রতিকূলে বেগ কী হবে, ভি মাইনাস ইউ, ঠিক আছে। সেই বেগটা কত বলেছে, 12 কিমি যায় 45 মিনিটে, 12 কিমি যায় 45 মিনিটে। এইটাকে কিলোমিটার/ঘন্টায় প্রকাশ করতে হবে, তাই তো। 45 মিনিট, 1 মিনিট মানে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, তাই তো। তাহলে 1 মিনিট মানে কত, 1/60 ঘন্টা। তাহলে 45কে আমি 60 দিয়ে যদি ভাগ করে দিই, 45/60, তাহলে ওপরে থাকবে কিমি আর নিচে হয়ে যাবে ঘন্টা, ঠিক আছে। এবার এইটা ক্যালকুলেশন করে নেবো, 15 3 15 45, 4 15 60, তাই তো। এবার এই 4টা ওপরে গুণ হয়ে যায়, এটা তোমরা জানো। এই 3 দিয়ে 12 কেটে দেওয়া যাবে, 3 4 12, তাহলে এই 4টা ওপরে গুণ হয়ে যাবে, 4 4 16 কিমি/ঘন্টা। এটা হয়ে গেল ভি মাইনাস ইউ। এখন ভি বলেছে 30, তাহলে 30টা আমি এখানে বসিয়ে দেবো, 30 মাইনাস ইউ। তাহলে ইউ এর মান কত হবে, ইউ এর মান কত হবে, 30 মাইনাস 16 কত হবে, 14। এটা হবে অ্যান্সার। বুঝা গেল, একদম সহজ কোয়েশ্চেন। নেক্সট বলছে একটি বর্গাকার ভূমিবিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বাক্সটির উচ্চতা 10 সেমি, তার ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপার পাত বসাতে কত খরচ হবে। তাহলে রূপার পাতটা কোথায় বসাচ্ছে, ভেতরে বসাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা এখানে তোমার নিই, বর্গাকার ভূমিষ্ঠ বক্স, তাই তো, বর্গাকার ভূমিষ্ঠ বক্স, ধরো এইটা হলো বর্গাকার ভূমিষ্ঠ বক্স, ঠিক আছে। মেঝের ক্ষেত্রফল 144 বলেছে, তাহলে যেহেতু এটা বর্গাকার সুতরাং মেঝের বাহুর দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, মানে ওটা বাহুর লেন্থ হয়ে যাবে, তাই তো। তাহলে 144-এর বর্গ করলে কত হয়, 144-এর বর্গ করলে 12 হয়, 12 × 12 144 হয়, তাই তো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, 12। উচ্চতা কত বলেছে, উচ্চতা 10 সেন্টিমিটার। এবার বলেছে ভেতরে রূপার পাত বসালে কত খরচ হবে। তাহলে এই যে একটা সারফেসের, এই একটা সারফেসের ক্ষেত্রফল কত হবে, একটা 12 আর এর হাইট কত, 10, তাই তো। তাহলে 120 হবে এই একটা সারফেসের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার এইরকম আমি কতগুলো সারফেস পাবো মোট, তাহলে এইরকম ভেতরের দিকে কটি দেয়াল পাবো, 120 ক্ষেত্রফল বিশিষ্ট 4টি দেয়াল পাবো, তাই তো। তাহলে 4টি দেয়াল হলো
120 ক্ষেত্রফল বিশিষ্ট, 4 ইন্টু 120, ঠিক আছে, প্লাস আর দুটি যে দেয়াল পাবো সেটা হলো ওপরেরটা আর নিচেরটা, এটা এর ক্ষেত্রফল কত 144, তাহলে দুটো দেয়াল হবে যার ক্ষেত্রফল হলো 144, তাহলে এটা হলো মোট ক্ষেত্রফল পেলাম। এবার প্রতি বর্গ সেমিতে 10 টাকা করে খরচ হয়, তাহলে ইন্টু 10, তাহলে এইটা হবে আমার টোটাল খরচ, ঠিক আছে। 4 বারং 48, এটা হবে 480 যোগ 144-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 288 ইন্টু 10, এটা যোগ করলে কত হবে 8, 6 হাতে 1, 8 ইন্টু 10, সুতরাং 8680 টাকা। সরি 8, 8 আর 16 7, সরি এটা 7 হবে, তাহলে 7680 হবে এটা আছে, ঠিক আছে, সহজ অঙ্ক। এক ব্যক্তি 18 কিমি/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিমি পর বসে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থাম, ভালো কথা। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? ধরো এই টোটাল পথ ধরো 90 কিলোমিটার, ঠিক আছে। এইবার সে 18 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, এবার যদি কোথাও না থামতো তাহলে ওই বেগে যদি যেত তাহলে 90 কিমি পথ যেতে কত সময় লাগতো? 90/90 টোটাল ডিস্ট্যান্স বাই 18, 5 ঘন্টা সময় লাগতো, ঠিক কিনা বলো? ঠিক আছে। এখন কি হলো, সে বলছে 7 কিলোমিটার অন্তর অন্তর থামছে, তাহলে এটা কতবার থামবে এইরকম, সেটা কী করে বের করবো? 90/7 করবো, ঠিক আছে। 7 7 বা 7 বারং 84, তাহলে 12 বার, 7 বারং 84, 13 বার কেন নেবো না? 13 বার হলে দেখো 90কে ছাড়িয়ে যাবে, তাই তো, যেহেতু 7 কিলোমিটার অন্তর অন্তর থামছে, যেহেতু 7 বারং 84, তাহলে 12 বার থামবে, তাহলে 12 বার প্রতিবার ক মিনিটের জন্য থামে? 6 মিনিটের জন্য, তাহলে 12 ইন্টু 6 মিনিট মানে 72 মিনিটের জন্য তার এক্সট্রা সময় নষ্ট হয় শুধু ঘোড়া চেঞ্জ করার জন্য, তাই তো। তাহলে 72 মিনিট মানে কত? 1 ঘন্টা 12 মিনিট, কেন? কেননা 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাই তো, তাহলে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে এখানে 5 ঘন্টা, এখানে 1 ঘন্টা 12 মিনিট, টোটাল 6 ঘন্টা 12 মিনিট অ্যান্সার হবে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, মাতা ও কন্যার